আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা টপিকস নিয়ে। সেটা হচ্ছে, চলো আমরা দেখিয়ে নিই বলার আগে টপিক্সটার নাম কি। কি দেখা যাচ্ছে এখানে? টপিক্সটার নাম কি? সূচক। আচ্ছা, তো এই নামটা তো হয়তো সবাই অনেকেই শুনেছ। এটা আরও কয়েকটা নাম থাকতে পারে। আচ্ছা, সেটা কেউ বলে এটাকে গাত বা পাওয়ার বা শক্তি, অর্থাৎ কোনো কিছু শক্তি কতটুকু, একটা জিনিসের শক্তি কতটুকু সেটা বুঝাইতে আমরা সূচক ব্যবহার করি। তো এই সূচক শব্দটা যখন আমাদের কানে আসে তখন আরেকটা, এটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য আরেকটা শব্দ আমাদের মাথায় চলে আসে। সেই শব্দটা কি? সেটা হচ্ছে সূচকীয় রাশি। এখন আমার কথা হচ্ছে, আমরা সূচকীয় রাশি অনেকে নাম শুনেছি, সূচকীয় রাশি কি, তো অনেকে জানি হয়তো বা, তো আবার পরিচিত হয়ে নেই, যেহেতু আমরা সূচক সম্পর্কে পড়বো এখন। তো সূচকীয় রাশি সম্পর্কে আবার পরিচিত হয়ে নেই। সূচকীয় রাশি এখানে দেখা যাচ্ছে a⁴n। এখানে একটা হচ্ছে পাওয়ার হিসাবে আছে, অর্থাৎ সূচক হিসাবে, আরেকটা আছে নিচে, অর্থাৎ বৃত্তি হিসাবে। এই নিচেটাকে একে বলা হয় এখানে বৃত্তি, আর এনকে বলা হয় সূচক। আর টোটালি দুইটা মিলে একসাথে এটাকে বলা হয় সূচকীয় রাশি। অর্থাৎ এটা পড়ার ক্ষেত্রে আমরা করি a⁴n। এখানে n হচ্ছে সূচক বা ঘাত বা শক্তি। অর্থাৎ আমি যদি বলি a⁴n, এটা দিয়ে কী বুঝাবে? বুঝাবে যে এক কত সংখ্যক বার আছে, এখানে কত সংখ্যক বার আছে, এক সংখ্যক বার, মানে n ভার এখানে এ অবস্থান করতেছে। যদি আমি এটাকে গণিতের মাধ্যমে বুঝাই, তাহলে আমি যদি লিখি 2³ এখানে 3 কি? 3 হচ্ছে সূচক, আর 2 কি? 2 হচ্ছে বৃত্তি। ঠিক আছে? আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে a⁴n মানে n সংখ্যক বার আছে, তাহলে 2³ মানে 3, 2³ এটা মানে কি? 2 আছে 3 সংখ্যক বার, আর 3 সংখ্যক বার কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমি এটা কী লিখতে পারি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা লিখতে পারি না? আবার যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই যে 2³ তাহলে আমরা দেখব এটা মানও আসে 8। অর্থাৎ কোনো কিছু পাওয়ার হচ্ছে, যে পাওয়ারটা থাকবে ওইটার সংখ্যক বার ওই জিনিসটা গুণ। আচ্ছা, তাহলে আমরা সূচকীয় রাশি সম্পর্কে মোটামুটি ধারণা পাইছি যে a⁴n একটা সূচকীয় রাশি, এখানে এ হচ্ছে বৃত্তি এবং n হচ্ছে সূচক। তো এই সূচক, যেহেতু আমরা সূচকীয় রাশি সম্পর্কে জানলাম, সূচক কোনটাকে বলা হয়, উপরে যেটা থাকে সেটা সূচক, আর নিচে যে সমান্তরাল রাশি সাথে থাকে সেটা হচ্ছে বৃত্তি। তো আমরা সূচকীয় রাশি সম্পর্কে জানলাম, তো সূচকীয় রাশি সূচক সম্পর্কে জানলাম। তো এগুলো যেহেতু জানলাম, তো আমাদের মাথায় তো অবশ্যই একটা চিন্তা আসতেছে, এগুলো আমি কেন জানলাম। আর জানার পরেও তো নিশ্চয়ই এখানে যেহেতু 4টা সূচক নিয়ে টপিকটা হচ্ছে আমাদের সূচক, তাহলে সূচক সম্পর্কে নিশ্চয়ই কোনো অঙ্ক থাকবে। তো অঙ্ক যেহেতু থাকবে, আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হবে। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, আর সমাধানের জন্য কিছু পথ তৈরি করা থাকে। তাহলে ঠিক তেমনিভাবে সূচক সম্পর্কিত যতগুলো সমস্যা আসবে তার সমাধান আমরা তৈরি করতে পারবো। আর এই সমাধান তৈরি করার জন্য কিছু পদ আমাদেরকে দেওয়া থাকবে। আমরা আগে থেকে পদগুলো জানবো, আমরা যা শুধু পদগুলো অনুসরণ করবো সুন্দর করে। এই পদগুলোকে আমরা এখানে বলতেছি সূচকের সূত্রাবলী। অর্থাৎ সূচক নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট সূত্র আছে, এই সূত্রগুলো আমরা ফলো করে সূচক নির্ণয় করতে পারবো। তাহলে সূচকের সূত্রাবলীর ক্ষেত্রে আজকে আমরা মেনলি সূচকের সূত্রগুলি আলোচনা করব। তো সূচকের সূত্রগুলি আলোচনা করার পরে আশা করি সবার এ সম্পর্কে ভালো ধারণা জন্মাবে। তো প্রথমে আমরা চলো সূচকের সূত্রগুলির প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করি। তো প্রথম সূত্র এখানে কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে a⁴n m ইন্টু a⁴n। এর মানে কি দেখো, আমি দেখতেছি দুটার বৃত্তি কি একই। এটা কি বৃত্তি না? এটা কি বৃত্তি? তাহলে দুটা বৃত্তি কিন্তু একই। আবার এটা কি? এটা হলো সূচক, দুটা কি সূচক, তাই না? দুটা হচ্ছে সূচক বা ঘাত।
আমরা বাংলায় পড়ি আপাতত, সূচক ঘাত। এখন আমরা যে দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি যে দুটার ভিত্তি কিন্তু একই, অর্থাৎ দুটার ভিত্তি এ, কিন্তু দুইটা পাওয়ার ভিন্ন। যদি কোনো সূচকের ক্ষেত্রে, সূচকের রাশিগুলোর ক্ষেত্রে যদি ভিত্তিগুলো একই হয় এবং এগুলো গুণ অবস্থায় থাকে, কি বললাম আমি আবার বলছি, যদি ভিত্তিগুলো একই হয় এবং এই সবগুলো গুণ অবস্থায় থাকে, তখন শুধু আমি একটা ভিত্তি লিখবো, লিখে পাওয়ারগুলো আমি যোগ করে দেবো। কি বললাম, যে যদি ভিত্তিগুলো একই হয় তাহলে একটা ভিত্তি লিখে আমি পাওয়ারগুলো যোগ করে দেবো। এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এখানে এ টু দি পাওয়ার পিউ থাকতে পারতো, তখন আমি কী লিখতাম, একটা এ লিখে তিনটা যোগ করতাম। এখানে আমার আছে দুইটা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে আমি কী লিখছি, একটা ভিত্তি লিখে পাওয়ারগুলো যোগ করেছি, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এবং যে আমার এখানে আরও অনেকগুলো থাকতো, দুইটা সংখ্যা না, দুটা রাশি না থেকে আমার 10টা রাশি থাকলো, আর সবগুলো গুণ অবস্থা, সবগুলো ভিত্তি এ, তাহলে আমি কী করতাম, এ লিখে 10টা রাশির পাওয়ারগুলো আমি যোগ করে দিতাম। ঠিক তেমনি আমি যদি গণিতের বাসায় দেখি, আমি লিখলাম মনে করো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তার এখানে কি ভিত্তিগুলা একই, তার মানে আমি কী করতে পারি, একটা ভিত্তি নিতে পারি, নিয়ে পাওয়ারগুলো আমি কী করবো, যোগ করে দেবো, 5 প্লাস 3, তার মানে কত হয়েছে, 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, অর্থাৎ আমি এই দুইটা ভিত্তি একই যেহেতু একটা লিখে পাওয়ারগুলো আমি যোগ করে দিলাম। এরকম আমার অনেকগুলো যদি থাকতো, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5, এই সবগুলো থাকলেও আমার কি আরও যত থাকতো, তখন ভিত্তিগুলো যদি আমার এক হয়েছে, তখন আমি একটা ভিত্তি লিখে পাওয়ারগুলো যোগ করে দিতাম, সে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে এই সূত্র সম্পর্কে আশা করি আমাদের ধারণা হয়েছে। সূত্রটা কি, যদি কোনো সূচকীয় রাশিগুলোর ক্ষেত্রে যদি দুই বা ততোধিক সূচকীয় রাশি গুণ অবস্থায় থাকে এবং এদের ভিত্তি একই থাকে, তাহলে আমি একটা ভিত্তি লিখে বাকি পাওয়ারগুলো আমি যোগ করে দেবো। এটা হচ্ছে আমার প্রথম সূত্র। ঠিক আছে, ঠিক তেমনি দ্বিতীয় সূত্রটা ঠিক এরকম নিয়মই, যে যদি এটা গুণ অবস্থায় ছিল, এই ভিত্তিগুলো কী অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল, রাশিগুলো কী ছিল, গুণ অবস্থায় ছিল, কিন্তু এখন যদি ভাগ অবস্থায় থাকে, এই যে আমি যদি ভাগ অবস্থায় দেখি 2 নম্বর সূত্রের মধ্যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তো ভাগের ক্ষেত্রে থাকলে আমি পাওয়ারগুলো যদি একই হয়, ভিত্তিগুলো যদি একই হয়, তাহলে একটা ভিত্তি লিখে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো। আমি গুণের ক্ষেত্রে কী করেছিলাম, পাওয়ার যোগ করছিলাম, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার করবো আমি কি, বিয়োগ, সিম্পল। তো আমি মনে করেন লিখলাম 25 বাই 2 কিউব, কী হবে 2, যেহেতু বৃত্তি একই, তো একটা বৃত্তি লিখে পাওয়ারগুলা বিয়োগ, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ। এখন কত হইতে পারে, তো এখানে লিখলাম আমি 2 স্কোয়ার, মানে 4 হয় আনসার, এটা আমি না লিখলাম। এখন আমার উপরের পাওয়ার এখানে বড় আছে, আমার নিচের পাওয়ার তো বড় থাকতে পারে উপরের পাওয়ার থেকে, তখন আমি কি করব, তখন আমি করতে পারি, এটা লিখলাম আমি, এটাই উল্টায় লিখলাম 2 কিউব বাই 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তখন কী হয় 2, 3 মাইনাস 5, তাহলে কি হয় 2 -2 থাকে না। তো এরকম ক্ষেত্রে 2 পাওয়ার -2 যদি এরকম থাকে, এটা আমি পরবর্তীতে শিখবো। আমরা হয়তো বা সূচকীয় কতগুলা লো আছে, ইন্ডেক্স লো, ওই লো থেকে আমরা শিখবো যে মাইনাস থাকলে, পাওয়ার যদি মাইনাস থাকে তখন কী হয়, আমি মাইনাসের পরিবর্তে 1 বাই আনবো, আর যে বৃত্তি থাকবো বৃত্তি, পাওয়ার যা থাকবো তা ঠিক থাকবে। এটা পুরোতে আমি এভাবে আনতে পারি, কিন্তু এটা আমরা এখন শিখবো না, এই জিনিসটা আমরা শিখবো পরে, একটু পরে শিখবো আমরা এটা। ঠিক আছে, কিন্তু আমরা এই পর্যন্ত তো বুঝছি যে ভাগের ক্ষেত্রে বৃত্তি যদি একই হয়, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, পাওয়ার বড় হোক আর ছোটো হোক, যাই হোক আমরা সিম্পল নিয়মে বিয়োগ করে যাব। তাহলে আমরা দুটা সূত্র গেছে, একটা হচ্ছে 1 নম্বর সূত্র যেটা আমি বললাম, যে পাওয়ার যদি বৃত্তি যদি একই হয় আর তারা গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে একটা বৃত্তি লিখে, আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে একটা বৃত্তি লিখে পাওয়ার হয় বিয়োগ, অর্থাৎ গুণ অবস্থায় পাওয়ার যোগ আর ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ। তো আমরা দুটো সূত্র আছে। এরপরে একটা সূত্র সিম্পল, এগুলো আমরা ছোটোবেলায় পড়ে আসছি, যে এ বি হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এই এনটা কি, এর উপরে আছে
দুইয়ের উপর আছে সিম্পল, এগুলো আমরা আগেও শিখছি, বীজগণিত রাশি যে সময় পড়েছি তখনও শিখছি যে যদি হোল দিয়ে কোনো পাওয়ার থাকে তো এই পাওয়ার হোল মানে কি এই পাওয়ারটা দুইটার উপর আছে, তাহলে আমি এবার লিখতে পারি গুণ অবস্থায় আছে, তাই এই পাওয়ারটা এর উপর আছে এন উপর আছে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার, তা আমি লিখলাম 2 3 পাওয়ার 5, এটা মানে কি 2 এর উপর 5 আবার ইন্টু 3 এর উপর 5, ঠিক আছে। এই যে আমি কষ্ট করে ফেললাম, অর্থাৎ যদি হোল টু দি পাওয়ার, যদি হোল থেকে কোনো পাওয়ার থাকে তখন কী হবে এই পাওয়ারটা দুইটার উপরে চলে যাবে গুণ অবস্থায় থাকলে, আর ভাগ অবস্থাতে সেম, এই পাওয়ারটা উপরটা যাবে নিচেটা যাবে, ঠিক এরকম 2/3 হোল টু দি পাওয়ার 5, আমি কি লিখতে হবে 2 এর উপরে 5 গেছে আর 3 এর উপরে 5, এটা সিম্পল সূত্র, এইগুলো আমরা আগেও পড়েছি যে হোল পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো দুইটার মধ্যে যাবে, বাইরের ক্ষেত্রে পাওয়ারগুলো দুইটার মধ্যে চলে যাবে, যেভাবে থাকবে সেভাবেই। তো এই দুটো নিয়ম একদম সহজ, এই দুটো নিয়ম আমরা পড়ছি। এরপরে আরেকটা নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটু সহজ, আরেকটু সহজ বলতে একটা একটু যে পাওয়ার উপর পাওয়ার মানে কি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এই পাওয়ারটা এই পুরাটা উপরে আছে, যদি এরকম পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে আমরা দুইটা পাওয়ার যা সিম্পল গুণ করে দিব, এই যে কী আছে বৃত্তি আছে তাই আমি বৃত্তি লিখলাম, আর পাওয়ার কি এম এর উপরে পাওয়ার এন, অর্থাৎ এই পাওয়ার দুইটা গুণ, ঠিক আছে। আমি লিখতে পারি 2 3 4, আমি এটা লিখতে পারি কি 2 তো বৃত্তি আছেই, তো 2 এর উপর পাওয়ার আছে 3 পাওয়ার কী হবে গুণ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 12, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। আরও তো এখানে যে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তখন কী হবে আমরা পাওয়ারগুলা এভাবে গুণ করে দিব, কেটে গেছে। তো এরপরে আমাদের যে সূচকের সাধারণ সূত্রগুলি এগুলো সম্পর্কে আমরা ধারণা হয়েছি, 5টা সূত্র আমরা শিখলাম। এরপর আরেকটা 2টা সূত্র আছে, এটা হলো ইন্ডেক্স লো বলে সূচক বিধি, ঠিক আছে। তো আমরা সূচক বিধিতে যাই, সূচক বিধিতে কী থাকতে পারে, এখানে আমরা সূচক বিধিতে একটা জিনিস দেখলাম এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এখানে এ টু দি পাওয়ার 0 অর্থাৎ এমন একটা জিনিস মানে এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ 0 বাদ দেয়া যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমি মনে রাখবো এনিথিং পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 হলেই এই পুরোটা মান হবে 1, শুধু এই এনিথিংটা কি 0 তো নাথিং, 0 কি কোনো কিছু না, 0 হলো নাথিং, সাধারণ সিম্পলি 0 হচ্ছে নাথিং, অর্থাৎ নাথিং পাওয়ার 0 মানে নাথিং, এটা কোনো কিছুই না, বাট এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা মনে রাখতে হবে। যেমন আমি দেখলাম তুমি যত বড় সংখ্যায় বলো 30 লিখলাম 30 পাওয়ার 0, তাহলে এটা মানে কি এনি তোমার 0 সমান কি আমরা লিখি 0, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 হলে পুরোটা মান 0 না সরি 1, কোনো কিছু পাওয়ার 0 হলে পুরোটা মান কি 1, অর্থাৎ এটা মনে রাখবা যে এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই সূত্রটা এই কথাটা সবসময় মনে রাখবা, কি আবার বলতেছি এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমি যে কোনো কিছু পাওয়ার 0 দিলেই আমি কী করতে, মনে করো আমি দিলাম 1/2 পাওয়ার 0, এটা মানে কি 1, সিম্পল, অর্থাৎ এটা একটা এনিথিং, অর্থাৎ এটা একটা মান আছে, তাহলে এটা পাওয়ার 0 মানে 1, আর যদি 0 পাওয়ার 0 মানে 0 তো নাথিংই, অর্থাৎ বললাম কি এ নট ইকুয়াল টু 0 মানে এ 0-র সমান হতে পারবে না, অর্থাৎ 0 বাদে যে কোনো কিছু পাওয়ার 0 হইলে মানে এই এ বাদে এই 0 বাদে যে কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মান 1, তাহলে আমরা এই সূত্রটা গেছে। এরপরে একটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে এই যে আমরা 4 নাম্বারে বলেছিলাম, তোমাদের মনে আছে কি না, যে এখানে করতে গিয়ে বাঘে 2 নাম্বার সূত্রের ক্ষেত্রে এই যে এখানে দেখাইছিলাম আমরা যে মাইনাস থাকলে কী হয় 1 বাই আনতে হয়। তো এই সূত্রটা মেনলি সূচক বিধি এই যে এই নিয়মের মধ্যে পড়ছে, কোন নিয়মের মধ্যে, এই নিয়মটা এ ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন, এ ইনভার্স এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন আমার কথা হচ্ছে এখানে তো এন ছিল আর এ ছিল, তাহলে 1 বাই আসলো কেন, আমি তোমাদেরকে বলছিলাম যে কি যদি পাওয়ার হিসেবে মাইনাস থাকে সামনে, কি থাকে মাইনাস, এমন মনে করো এখানে আছে 2 ইনভার্স 3, মানে এটাকে মাইনাসের সাধারণত বিজ্ঞানের ভাষায় ইনভার্স বলা হয়, 2 ইনভার্স 3, এখানে আমি কি বলছিলাম যে ইনভার্সের পরিবর্তে আমরা প্রথমে নিয়ে আসবো 1 বাই, এই ইনভার্সের পরিবর্তে নিয়ে আনবো 1 বাই, এরপরে বৃত্তি যা থাকবে তাই নিচে, বাই নিচে বৃত্তি যা থাকবে তাই, এবং পাওয়ার যা থাকবে তাই,
ঠিক আছে, এটা যত বড় সংখ্যা হোক, আমি লিখলাম এখানে আমি লিখলাম মনে করো যে 100 ইনভার্স 9। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইনভার্সের জন্য কী বলছিলাম, 1/1 দিলাম, এরপর বৃত্তি যা থাকবে তাই, পাওয়ার যা থাকবে তাই। ঠিক আছে, অর্থাৎ এই সহজ কথায় যে এ ইনভার্স এন ইকুয়াল টু 1/a⁴n। এই জিনিসটা মনে রাখবা। যেন কী মনে রাখছি, যেন আমার যদি ইনভার্স থাকে ইনভার্সে বলি তো 1/, আর বাকি যা আছে বাইয়ের নিচে তাই বসে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আমার পরিচয়টা দিছিলাম না, তো এখন বলে দিই আমি কে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে 17-18 সেশনে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।